ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 6 নম্বর ক্লাস। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি এখানে অ্যান্সার সাথে সাথে কিছু কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। তোমাদের আগে ক্লাসে বলেছি আমি যে আমি যেহেতু এটা জিকে ওরিয়েন্ট ক্লাস, সেহেতু আমি এখানে যেহেতু দেখো জিকে আছে, যেহেতু এখানে দেখো জিকে আছে, তো আমি এরকম করাবো, তোমরা 1-2 করে লিখে নাও, ঠিক আছে? চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করে যাক। দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 21, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো এ প্রজাতি, বি গণ, সি শ্রেণী, না ডি গোত্র। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, প্রজাতি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 22, কী বলেছে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলের তুলনায়, কী বলেছে, 0 ডিগ্রি তাপমাত্রার সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি জলের তুলনায় অপশান এ বেশি গরম লাগে, অপশান এ বেশি ঠান্ডা লাগে, সি একই রকম বোধ হয়, না ডি সামান্য বেশি গরম বলে মনে হয়। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, বেশি ঠান্ডা লাগে। ঠিক আছে, চলো এবার আসা কোশ্চেন নম্বর 33, কালো হয়ে যাওয়া তৈলচিত্রের পুনরুদ্ধার করে এ ক্লোরিন, বি হাইড্রোজেন পারঅক্সাইড, সি সালফার ডাইঅক্সাইড, না ডি অ্যামোনিয়া। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, হাইড্রোজেন পারঅক্সাইড। এবার যদি বলা হয় যে হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত কী, তা আমি তোমাদের এইখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আমি। H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 34, কী বলেছে দেখো, রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়? অপশান এ বৃহস্পতি, অপশান বি শনি, অপশান সি শুক্র, না অপশান ডি মঙ্গল। তা রাতের আকাশে কোন গ্রহ সবচেয়ে উজ্জ্বল দেখায়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, শুক্র। রাতের আকাশ সব দিকে উজ্জ্বল দেখায়। আর একটা কথা মনে রাখবে যে শুক্র গ্রহ অনেকটা পৃথিবীর মতনই, তাই পৃথিবীকে আর শুক্রকে যমজ ভাই বলা হয়। এটা আমি বলে দিলাম, তোর মনে রাখবে। অবশ্য কোশ্চেন অত আসে না, তবে এইটা কিন্তু আসে যে রাতের আকাশে সবচেয়ে কোন গ্রহকে উজ্জ্বল দেখায়, যমজটা আসে না, তো ওটা অত করে লাভ নেই। ঠিক আছে, চলো এবারে আসা যাক কোশ্চেন নাম্বার, দেখো যেহেতু দেখো এখানে কিন্তু আর জিকে নেই, দেখো এখানে জিকে নেই, তো দেখো এইখানে জিকে আছে, তো এটা আগে করবো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 37, কী বলেছে দেখো, বাণীথানি চিত্রকলার নিচের কোনটির অন্তর্গত? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এটা আমি একটু উপর দিকে তুলে নিই। দেখো কী বলে 37, বাণীথানি চিত্রকলার নিচের কোনটির অন্তর্গত? অপশান এ বুন্দি স্কুল, অপশান বি জয় স্কুল, অপশান বি কৃষ্ণগড় স্কুল, অপশান ডি কাংড়া স্কুল। তো বাণীথানি চিত্রকলা, এই চিত্রকলা, তারপর তোমার ছদ্মনাম, ঠিক আছে, এগুলো কিন্তু কোশ্চেন আসে, তো খুব ভালোভাবে মনে রাখবে। তো এটা তোমাদের অ্যান্সার হবে বাণীথানি চিত্রকলা, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, কৃষ্ণগড় স্কুল। ঠিক আছে, চলো এবার আসা কোশ্চেন নাম্বার 38, কী বলেছে, লোকসভা সর্বোচ্চ আসন সংখ্যা হলো, লোকসভা সর্বোচ্চ আসন সংখ্যা হলো অপশান এ
545, অপশান বি 552, অপশান সি 550 না অপশান ডি 555। এটা কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু আসে কোশ্চেনে, খুবই আসে, খুব রিপিট হয়েছে কোশ্চেনটা। তো এটা তোমাদের অ্যান্সারটা মনে রাখবে, এটা অ্যান্সার হবে অপশান সি 550। আর লোকসভা সর্বোচ্চ আসন সংখ্যা হলো 550। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নম্বর 25। দেখো কোশ্চেন নম্বর 25 কী বলেছে, যে গৌতম বুদ্ধের জন্মস্থান হলো, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো এ কপিলবস্তু, বি সারনাথ, সি বুদ্ধগয়া, নে ডি পাবা। এটা তোমাদের অ্যান্সার কী হবে? অপশান এ কপিলবস্তু। তা আমি এখানে অ্যান্সার দিয়েছি কপিলবস্তু। আর কপিলবস্তু অনেক মানে এক্সামে থাকে, কপিলবস্তু না থাকে আমি লিখে দিচ্ছি। লুম্বিনী, তোমরা সবাই অনেকেই জানো, প্রায় সবাই জানো যে লুম্বিনী। তো খুব অনেক এক্সামে এই গৌতম বুদ্ধ জন্মস্থানে এই কপিলবস্তু অপশানে না থাকে, লুম্বিনী থাকে। তো তোমরা এই কপিলবস্তু লুম্বিনীতে, ঠিক আছে। আর এইখানে দেখো লেখা যাবে না, তাই আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। এই যে সারনাথ, সারনাথ কি না তোমাদের প্রথম ধর্ম প্রচার করেন, গৌতম বুদ্ধ যে প্রথম ধর্ম প্রচার করেন সেটা হচ্ছে সারনাথ। তোমরা লিখে নিও সারনাথে গৌতম বুদ্ধ প্রথম, যদি প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার কোন জায়গায় করেছিলেন, অ্যান্সার হবে সারনাথ। আর এই দেখো অপশান সি আছে বুদ্ধগয়া, এটাও আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। আচ্ছা আমি এইখানে হেডিং করে লিখে দিচ্ছি, এই সারনাথ কিন্তু মনে রাখবে প্রথম ধর্ম প্রচার করেছিল। আর এই বুদ্ধগয়াতে সরি আর এই যে বুদ্ধগয়াতে নির্মাণ লাভ করেন। যদি প্রশ্ন আসে গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন, তাহলে বুদ্ধগয়া। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধ জন্মস্থান হলো কপিলবস্তু লুম্বিনীতে, গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন সারনাথে, গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেন বুদ্ধগয়াতে। আর গৌতম বুদ্ধ যেখানে মারা গিয়েছিল, এটা তোমরা লিখে নাও, গৌতম বুদ্ধ যেখানে মারা গিয়েছিল সেটা হচ্ছে কুশীনগরে। ঠিক আছে, চলো এটা স্যার কোশ্চেন নাম্বার 26। রাজ্য আইনসভা সদস্য না হয়েও কোনো ব্যক্তি সর্বাধিক কতদিন রাজ্য মন্ত্রিসভা সদস্য হিসেবে থাকতে পারেন? কি বলেছে? তাহলে অপশান এ 1 মাস, অপশান বি 3 মাস, অপশান সি 6 মাস, নাকি অপশান ডি 1 বছর। তাহলে কোনো রাজ্য আইনসভার সদস্য না হয়ে কোনো ব্যক্তি কতদিন মন্ত্রিসভা থাকতে পারেন? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি। এই কোশ্চেনটি কিন্তু অনেকবার এক্সামে এসছে। ঠিক আছে, 6 মাস মন্ত্রিসভা সদস্য থাকতে পারেন। ঠিক আছে, তারপর তোমরা চলে এলো, দেখো এখানে যেহেতু জিকে নেই, দেখো এখানে যেহেতু জিকে নেই, কিন্তু এখানে দেখো জিকে আছে, তোমরা এখানে করাবো। ঠিক আছে, দেখো কী বলেছে কোশ্চেন নাম্বার 41। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? অপশান এ 323 খ্রিস্টপূর্ব, অপশান বি 325 খ্রিস্টপূর্ব, অপশান সি 326 খ্রিস্টপূর্ব, না অপশান ডি 327 খ্রিস্টপূর্ব। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি
327 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে যে অপশানটি 327 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারতবর্ষ। এবার যদি প্রশ্ন আসে আলেকজান্ডার কোন সম্রাটের আমলে ভারতবর্ষ আক্রমণ করেন, আমি লিখে দিচ্ছি। ধননন্দের আমলে। ঠিক আছে, তখন মগধের রাজা ছিল ধননন্দ। এবার এখান থেকে প্রশ্ন হলো ধননন্দ ছিল নন্দ বংশের শেষ সম্রাট, তোমরা লিখে নিও। ঠিক আছে, তাহলে নন্দ বংশ যদি আসে, নন্দ বংশের প্রতিষ্ঠাকে মহাপদ নন্দ, নন্দ বংশের প্রতিষ্ঠা হচ্ছে মহাপদ নন্দ। ঠিক আছে, আর ধননন্দ হচ্ছে শেষ সম্রাট। আর এই ধননন্দের আমলেই আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল 327 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, চলো এবার কোশ্চেন নাম্বার 42। দেখো কী বলেছে, গৃহস্থলিতে ব্যবহারে মানে গ্যাস থালিতে ব্যবহারে রান্নার গ্যাসে প্রধানত থাকে, কি থাকে? গৃহস্থালিতে ব্যবহারে রান্নার গ্যাসে প্রধানত কি থাকে? অপশান এ মিথেন ও ইথেন, অপশান বি তরলীয় বিউটেন, তরলীকৃত বিউটেন ও আইসোবিউটেন, সি ইথিলিন ও কার্বন মনোক্সাইড, না ডি হাইড্রোজেন ও অ্যাসিটিলিন। এটা কি অ্যান্সার কী হবে তোমাদের? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি তরলীকৃত বিউটেন ও আইসোবিউটেন। ঠিক আছে, তারপরে তো কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29, তো নিম্নলিখিত কোনটি উষ্ণ প্রবর্ষণ মানে গরম এলাকা, এদের মধ্যে কোনটি গরম এলাকা? এই চুমাথাং, বি তপবন, সি বক্রেশ্বর, না ডি সবগুলি। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি সবগুলি। ঠিক আছে, চুমাথাং, তপবন, বক্রেশ্বর এই সবগুলি হচ্ছে তোমার উষ্ণ প্রবর্ষণ। ঠিক আছে, চলো এবার আসা কোশ্চেন নাম্বার 30। তো কী বলেছে না, সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত, মানে সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশান এ অপশান এ কর্ণাটক, অপশান বি ওড়িশা, অপশান সি মধ্যপ্রদেশ, না অপশান ডি তামিলনাড়ু। তাহলে সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি তামিলনাড়ু। এবার যদি বলা হয় সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কত সালে স্থাপিত হয়েছে, আসতেই পারে প্রশ্ন, কত সালে কোথায় স্থাপিত হয়েছে? তা কোথায় স্থাপিত হয়েছে সেটা তো জানো, তামিলনাড়ু। তাহলে সালটা আমি বলে দিচ্ছি, সালটা লিখে নিও। হয়েছে না, এই সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি 1982 সালে স্থাপিত, কোথায়? না তামিলনাড়ুতে। ঠিক আছে, ক্লাসটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি এক্সট্রা ইনফরমেশন দিয়ে পরে ক্লাসটি করাবো। ঠিক আছে, আর ভিডিওটি কিন্তু যারা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে বলি যে বাকি ক্লাসের ভিডিওগুলো দেখে নিও, কারণ জিকে কোনখান থেকে কোশ্চেন আসবে না আসবে কেউ বলতে পারে না। তো ওখানে যেহেতু এক্সট্রা ইনফরমেশান সব দেওয়া আছে প্রতিটা ক্লাসে, সেহেতু তোমরা সেগুলো ভালো করে মন দিয়ে দেখো, কারণ সামনে অনেক এক্সাম আসছে। তো সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, জিকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সবাই জানো। তো তোমরা ক্লাসটি ভালো করে ক্লাসগুলো দেখে নিও, আর পরের ক্লাসে আমি আরও বেশি ইনফরমেশান দিয়ে পরে ক্লাসটি করাবো। ঠিক আছে, চলো।